আগে থাকে সেটা হচ্ছে আমাদের সকলের মেনে নিতে হয় যে রেফারিজ ডিসিশন ইজ ফাইনাল বা আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল, এটা মানতে হয়, খেলার এটা একটা স্পিরিট। কিন্তু এই পুরো যে অডিও ভিজুয়াল যেটা দেখাবো, এটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে রেফারিং এর কাছে আমাদের এক্সপেকটেশন কি থাকে। 11 তারিখ দেখেছি সৌভিককে ওই প্রথম ইয়েলো কার্ডটা দেখানো হলো, যেটার কোনো মানে ছিল না। হ্যান্ডবলকে কিভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, আমাদের জন্য একরকম, অন্য টিমের জন্য আরেক রকম। এটা হচ্ছে ইস্ট বেঙ্গল বিএফসি ম্যাচ। Hands not in a natural position inside the box. এই মুহূর্তটা যেটা নিয়ে এতবার আলোচনা হয়েছে, কমেন্টেটর কিন্তু পরিষ্কার বলল যে হ্যান্ডবল এবং পেনাল্টি দেওয়া উচিত। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज নমস্কার, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি ইস্ট বেঙ্গল মাঠে, গ্যালারিতে। আপনারা চেয়ারে রং দেখে বুঝতে পারছেন সদ্যই শেষ হলো, এক্ষুনি শেষ হলো ইস্ট বেঙ্গল কর্তারা যে প্রেস মিট আয়োজন করলেন, সেটা এক্ষুনি শেষ হলো এবং তারা একটি ডিজিটাল প্রেস মিট করলেন বলা যেতে পারে। কেননা ডিজিটালি তারা অডিও ভিজুয়াল দেখালেন, ম্যাচের ক্লিপিংস দেখালেন এবং সেগুলোকে স্টপ করে করে তার যুক্তি ব্যাখ্যা দিলেন। কি দিলেন? যে বেশ কিছু ম্যাচে ইস্টবেঙ্গল যেভাবে রেফারির সিদ্ধান্তের বলি হয়েছে, ঠিক সেগুলি। এবং তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে বিগত জাস্ট 11 তারিখের যে বড় ম্যাচ ছিল, সেই বড় ম্যাচে দুটি ঘটনা এখানে বেশি করে উল্লেখ তারা করেছেন। সৌভিকের লাল কার্ড দেখা এবং প্রথম হলুদ কার্ড দেখার ক্ষেত্রে যে মূল সমস্যা তৈরি হয়েছিল, এবং গতকাল রেফারি প্যানেলের হেড ট্রেভর তিনি আপুইয়ার হ্যান্ডবলটিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি ওটা পেনাল্টি নয় বলেছেন এবং কেন ওটা পেনাল্টি হওয়া উচিত ছিল তার যুক্তি দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এই পর্যন্ত তো ঠিক আছে। তারপর একটি প্রেস রিলিজ আমাদের হাতে এলো, যে প্রেস রিলিজে বেশ কিছু জায়গা খুব ইম্পর্টেন্ট এবং মনে হয়েছে যেগুলি আপনাদের সামনে উল্লেখ করা উচিত। এখানে তৃতীয় প্যারাতে কি লেখা হয়েছে আমি একটু বলি আপনাদের। আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককে নিশানা করা হবে। তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যেই ইনজুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন। এর থেকেই স্পষ্টত বোঝা যায় যে আমাদের ওপর বিভিন্নভাবে অনৈতিক শক্তি প্রয়োগ করা হবে, যাতে আমরা আইএসএলে ভালো জায়গায় কখনোই যেতে না পারি। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে গত 5 বছরে আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে দুটি জয় পেয়েছি, সেগুলি কিন্তু আইএসএল টুর্নামেন্ট নয়, ডুরান্ট এবং সুপার কাপ। আইএসএল কর্তৃপক্ষের এই বিমাতৃসুলভ আচরণ আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তারা এখনও ওয়ান সিটি ওয়ান ক্লাব তত্ত্বে বিশ্বাসী। এখানে শীর্ষকর্তা দেবব্রত সরকারকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন এটা হতে পারে, এর সমূহ সম্ভাবনা রয়েছে, কেননা মোহামেডান স্পোর্টিং পরবর্তীকালে আই লিগ জিতে এসছে এবং ইস্টবেঙ্গল 5 বছর আগে আইএসএলে অংশগ্রহণ করলেও সেই যে 2014 সালের লিগে যে ভাবনা কাজ করছিল ওয়ান সিটি ওয়ান টিম, সেই ভাবনা থেকে কি একই জায়গায় রয়েছে আইএসএল কর্তৃপক্ষ? এখানে যে প্রশ্নটি সামনে এসেছিল, সেই প্রশ্ন থেকেই কিন্তু এই বক্তব্য সামনে এসেছে। আমি পড়লাম, আমি চতুর্থ প্যারাটি পড়ছি, যেখানে বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে রয়েছে। আমি বলা যেতে পারে ইস্টবেঙ্গল পজিটিভভাবে কিন্তু আক্রমণ করছে এই সামগ্রিক বিষয়টা, সেটা আইএসএল, এফএসডিএল, রেফারি ইস্যু, এভরিথিং। ফুটবল মানুষের মেলবন্ধনের একটি মূল অনুঘটক। সমাজের সর্বস্তরে সাধারণ মানুষ এই খেলার সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছে। ফুটবল ধনী দরিদ্র, ধর্ম, বর্ণ, জাতপাতের বাধা ভেঙে দিয়েছে। এ কারণেই এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের সর্বাধিক খেলা। মানুষ এই খেলা দেখে। আর আমাদের দেশের ফুটবল ফেডারেশন, যারা এতটাই অযোগ্য এবং প্রকার অন্তরে এতটাই অযোগ্য, শব্দটি পয়েন্ট টু বি নোটেড, এবং প্রক্ষান্তরে দুর্বল, যে সর্বস্তরের মানুষের খেলা এই ফুটবলের সত্তাটাকেই একটি প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড। এফএসডিএলকে এইভাবেই উল্লেখ করছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ, এবং তার সঙ্গে বলছেন প্রেস মিটে যেটা লেখা রয়েছে প্রেস রিলিজে, পাশাপাশি এটাও নিশ্চিত
করেছে যে দেশের শীর্ষ লিগ একটি প্রাইভেট কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে, যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের পছন্দ অপছন্দ ও সুযোগ সুবিধা প্রদান করবে। এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম, কি বললেন দেবব্রত সরকার সেটা শুনি। লিগ এবং তাদের যারা ধনী বন্ধু, এটা একটু পরিষ্কার করে বলা যাবে? তাদের যারা ধনী বন্ধু, আমার মনে হয় যারা প্রাইভেট লিগ চালায়, যে সংস্থার কাছে এই দায়িত্ব আছে এবং প্রত্যেকটা মানুষের কাছেই এটা পরিষ্কার, যতক্ষণ না আমরা ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে গিয়ে কথা বলে কোনো একটা রাস্তা বের করতে পারছি, ততক্ষণ আমরা প্রকাশ্যে এটা না বললেই বাঞ্ছনীয় এবং আগামী দিনে প্রয়োজন হলে আমরা নিশ্চয়ই করব। তাহলে কি ইস্টবেঙ্গল ক্লাব এই সামগ্রিক বিষয়টি এফএসডিএল এবং তার ধনী বন্ধুদের উল্লেখ করছেন, তাদেরকে নিয়ে কাজ করছে এবং যে পরিবৃত্তে সঞ্জীব গোয়েঙ্কা রয়েছেন? এই বিষয়ে কয়েকদিন আগে যে বক্তব্য সামনে এসেছিল দেবব্রত সরকারের, তিনি সেটি আবার সামনে তুলে ধরলেন। একটি সফল দল তৎকালীন সময়ের এটিকে, তার সঙ্গে মার্জ হয়েছে মোহনবাগান, এবং সেটি কিন্তু বারবার উল্লেখ করলেন দেবব্রত সরকার। এবং এ কারণেই কি এই রেফারিংয়ের সিদ্ধান্তের বলির শিকার হচ্ছে ইস্টবেঙ্গল? এই প্রশ্ন তোলা হলো এদিনের ইস্টবেঙ্গলের প্রেস মিট থেকে। চলুন তিনি কি বললেন শুনে নিই। কলকাতা, আমরা ইস্টবেঙ্গল ক্লাব নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি। হয়তো আমরা সাফার করছি আজ থেকে 5 বছর পর, কিংবা এখনো বহু লোক বলে হয়তো টিম সাফার করছে, আমরা প্রতিষ্ঠানকে আর একটা জায়গায় মাথা নত করে দিয়ে দিই। যে প্রতিষ্ঠান 100 বছর আগে শয়ে শয়ে মানুষ নিজেদের রক্ত দিয়ে তৈরি করেছে, সেই প্রতিষ্ঠানকে হস্তান্তর করিনি। আমরা না একটা ড্রাফটিং পেয়েছি, না আমরা কোনো সুযোগ পেয়েছি প্লেয়ার কেনার, কোনো সুযোগ একমাত্র পাইনি আমরা। মহাবাগান তো যদিও ওখান থেকে এসছে, বাকি যারা আইএসএল এর পরবর্তীকালীন এসছে প্রত্যেকে ড্রাফট পেয়েছে, একমাত্র ইস্টবেঙ্গল ক্লাব পায়নি। আমাদের এই সুযোগ আসেনি। আমরা সুযোগ এলে আবেদন করবার চেষ্টা করতাম যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা। আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে। সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাদের শক্তি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ম্যান পাওয়ার আছে, সব কিছু। আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি, সেখানে আমাদের একটু সময় তো লাগবে।